আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। বর্তমানে দ্রুত উন্নয়নশীল এই বিশ্বে শুধু কোটি কোটি টাকা থাকলেই কিন্তু মানুষ ব্যবসা করতে পারে না। ব্যবসা করার জন্য কোটি টাকার চেয়ে মূল্যবান প্রয়োজন একটি ইউনিক আইডিয়া। আর এই ইউনিক আইডিয়ার সাথে যদি তথ্য প্রযুক্তির মেলবন্ধন হয় তাহলে আপনি জয় করতে পারেন পুরো বিশ্ব। ঠিক এমনই এক অনন্য উদাহরণ নাটোর জেলার সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকার তরুণ উদ্যোক্তা আশিক ভাই। আসলে উনি ব্যতিক্রমী এমন একটি পণ্য নিয়ে কাজ করছেন যেটি হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছে গেছে সুদূর ইউরোপের বড় বড় শহরে। তো কথা বলবো সেই আশিক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমার বর্তমান কারখানার স্থানটা সিংড়া চলনবিল গেট, যেটা চাঁদপুর এলাকায় ধরা হয়। আমার ব্যবসার শুরুটা হয়েছিল 2020 সালে, মানে মেইনলি যখন করোনা শুরু হয়, মানে মোটামুটি তখন চারিপাশে ব্যবসা থেকে অনলাইন কাজ মোটামুটি সবই স্থগিত পর্যায়ে। তো আমি আগে হচ্ছে ফ্রিল্যান্সার ছিলাম, তখন আমার কাজটা তখন স্থগিতের মধ্যে চলে। তো হঠাৎ করে আমার ওয়াইফ মোটামুটি অনলাইনে টুকটাক কাজ জানতো বা হাতের কাজ জানতো, তখন আমি আমার ফ্রিল্যান্সিং কাজটা বন্ধ করে দিয়ে আমার মনে হয় যে আমার ওয়াইফকে সময় দেওয়া প্রয়োজন। তখন আমি আমার ওয়াইফকে সময় দিই কিছুদিন। তো আমার ওয়াইফ টুকটাক তখন হাতের কাজের টুকটাক ড্রেস বানায় বা একটা সেলাই মেশিন কেনে। তুমি সেলাই মেশিন দিয়ে টুকটাক বেবি ড্রেস বানাইতো আর কি। এইগুলো তো প্রথম অবস্থা আমার মনে হতো এটা অহেতুক, সেল হবে না, হ্যান তেন মনে হতো এগুলো। তো কিছুদিন পর যখন আমার একটা গ্রুপ ছিল ফেসবুকে, তো ওইখানে অনেক উদ্যোক্তা দেখে আমার ওয়াইফ উদ্বুদ্ধ হয়। এরপর আমার ওয়াইফ মোটামুটি পোস্ট শুরু করে। তো এর মধ্যে মোটামুটি রেসপন্স পাচ্ছিলাম, তো খুব একটা বেশি বললেও চলবে না, মোটামুটি রেসপন্স পাচ্ছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে আমার ওয়াইফ মানে এক কালার যে জুটের ব্যাগগুলো, আমি একটু দেখাই আমাদের যে এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো এক কালার র ব্যাগ আমার ওয়াইফ কোন একটা জায়গা থেকে 10 পিসের মতো কিনে নিয়ে আসে, এক কালার অনলাইন থেকে। তো নিয়ে এসে আমার ওয়াইফ তখন হ্যান্ড পেইন্ট করে। হ্যান্ড পেইন্টটা আমরা মূলত জানতাম না তখন। আমার ওয়াইফ অনলাইন থেকে উদ্বুদ্ধ হয়ে কিছু রং, কিছু তুলি, ব্রাশ কিনে নিয়ে এসে মোটামুটি খুবই সহজ কিছু, আমার মনে আছে যে কসমস ফুলের একটা ডিজাইন করে। তো এটা উইয়ে পোস্ট করার পরে এটা প্রচন্ড পরিমাণে হিট খায়। মোটামুটি কয়েকদিনের মধ্যে আমরা মোটামুটি কয়েক শত অর্ডার পেয়ে যাই। মানে এইখান থেকে আমাদের একটা সাহস বেড়ে যায়, প্রচন্ড পরিমাণে সাহস বেড়ে যায়। তো মোটামুটি এইভাবে চলতে চলতে কিছুদিন পর হলো কি যে আমাদের শীত চলে আসলো। তখন মনে হলো যে ব্যাগটা তো চলতেছে, আমরা তাহলে শাল, এক কালার শালের উপরে হ্যান্ড পেইন্ট করে দেখি কেমন হয়। তো ওইখানেও এক কালার শাল, সেম একটা শাল আমাদের চরম হিট হয়, যেটা আমার উইয়ে মোটামুটি 25,000 লাইক হয় একটা পোস্ট। এই দুইটা থেকে আমার মোটামুটি এখানে ঘুরে দাঁড়ানো বা এখানে আসার মেইন কারণ। তো এরপর আমার মনে হয় যে এই ব্যাগটা যেহেতু আমার বাইরে থেকে কিনে নিয়ে আসি, তো কিনে আনতে খরচ হয়, প্লাস আমাদের সময় লাগে। আমরা অর্ডার দিলে ব্যাগগুলো আসতে সময় লাগে, আমরা কাজ করি, আমরা ডেলিভারি করতে অনেক সময় চলে যায়। তখন আমি কিন্তু দর্জি কাজে এখনো পারি না, সত্য কথা, আগেও পারতাম না। তখন আমার কি করতাম, ওই এক কালার ব্যাগগুলো নিয়ে এসে আমি খুলতাম মেনলি, মানে আমি কাটার যে আছে খুলতাম, খুলে দেখতাম যে ব্যাগটা কেমনি কাটছে, কেমনি বানাইছে। এটা আমি খুলে খুলে আমাদের যে মানে কাগজ, মোটা কাগজগুলো নিয়ে এসে আমি ফর্মা করতাম যে এইভাবে নেক্সট করা সম্ভব কিনা। তো আমি নর্মাল কাপড়ে এটা দু একটা কেটে ট্রাই করলাম মেশিনে যে হয়। এরপর আমার ওয়াইফের সাথে পরামর্শ করলাম যে আমরা যদি একটা দর্জি নেই বা কিছু কাপড় কিনে নিয়ে এসে যদি নিজে ট্রাই করি, তাহলে এক কালার ব্যাগগুলো আমরা নিজেরা পড়াশোনা করতে পারলাম, সেল করতে পারলাম, পাশাপাশি আমাদের হ্যান্ড পেইন্টের কাজটাও কিন্তু হইলো, এক্সট্রা একটা প্রফিটের আশা হতে পারে। এরপরে কি করলাম, পুঁজির তো প্রয়োজন। তো আমাদের পুঁজি ছিল না, আমাদের ব্যবসার একদম মূল পুঁজি বলতে গেলে 1 থেকে 2,000 টাকা, 3,000 টাকা, এর বেশি হবে না শুরু দিক। এরপরে এখন এটা করতে গেলে মেশিন কিনতে হবে, ফেব্রিক কিনতে হবে, অনেক টাকার প্রয়োজন। তো প্রায় 6 মাস 5 মাস অনেক যুদ্ধের পরে আমার পারিবারিক ভাবে আমার কিছু হেল্প করে আমার বাবা। তো এটা থেকে আমরা মেশিন মানে ঢাকা গিয়ে আমরা, আর একটা বড় কথা হচ্ছে যে এটার সোর্স আমরা কেমনে পাবো, এই ফেব্রিকটা কোথায় পাবো, ব্যাগ বানানো না, এটা সোর্স করতে হবে। তো এই ফেব্রিকটা কোথায় পাবো, এই দড়িটা কোথায় পাবো, এই আইলাইটটা কোথায় পাবো, ফলস জিপার, কিছুই জানা নেই। আর মূলত আমি তো দর্জির কাজটাই জানি না। মেইনলি টোটালি সাহস আর কনফিডেন্স থেকে আমি করছি এটা। আমি সরাসরি চলে যাই একটা মেশিন কিনতে, আগে দর্জি মেশিন। আমি কিন্তু মেশিন চালাতে পারি না, তারপর মেশিন কিনে চলে আসছি। এরপরে আমি আমার ওয়াইফ চলে গেলাম ঢাকা। মানে কিছু ইউটিউব চ্যানেল দেখছিলাম যে কিছু কিছু জায়গা পাওয়া যাইতে পারে, এইগুলোর সোর্স হইতে পারে। ঢাকায় গিয়ে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু প্রচুর জায়গায় ঘুরছি। ঢাকায় মালেটোলা বলেন, চকবাজার বলেন, সদরঘাট, বংশাল, প্রচুর ঘুরছি, পাই নাই দোকানগুলো। একদম সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসবো, এখন পাচ্ছি না, ব্যর্থ। এই সময় কোন একটা দোকানদার আমাকে জিজ্ঞাসা করে মানে বললো যে কি খুঁজতেছেন আপনারা। তখন বললাম যে ভাই এই ধরনের চট নিয়ে গেছিলাম ব্যাগ, যেটা কোথায় পাওয়া যেতে পারে। তখন উনি বললো যে পাশের একটা দোকানে যাও, উনি না থাকলে তোমাকে হেল্প করবে। তো ওখানে গেলাম, গিয়ে দেখি না ওর দোকানে অটোমেটিক মাল আছে আমি যেটা চাচ্ছি। তো মোটামুটি ওই দিন আমি 50,000 টাকা অর্ডার করলাম, কিছু অ্যাডভান্স করে আসলাম, পরের দিন পাঠাই দিল। এরপর থেকেও যে আমি দর্জি পাচ্ছিলাম না, পরে কি করলাম, এই ব্যাগগুলো আমি মোটামুটি অনেকগুলো ডিজাইন কিনে নিয়ে আসলাম, এক কালার ফার্মা খুলে খুলে নিজেই তৈরি করলাম। করার পরে 2-1টা বানানোর পর সাহস হয়ে গেল যে হ্যাঁ এখন বানানো সম্ভব। তখন একটা দর্জিকে খুঁজে আমি বসে দিলাম। তো এরপর থেকে টুকটাক করতে করতে আজ পর্যন্ত আমার বলতে গেলে 2,000 প্লাস ব্যাগের শেপ ডিজাইন হবে, এত পরিমাণ হয়ে
হয়ে গেছে। এই সবগুলো আমি নিজের হাতেই ফর্মা করছি। এরপরে কিন্তু আমার ফর্মা তৈরি করতে কোনো ব্যাগ লাগে না। আমি ছবি দেখলে বলতে পারবো যে আমি কাটতে পারি, এই ফর্মাটা এমন হবে। ছবি দেখলে আমি কাটতে পারি, এখন অভ্যাস হয়ে গেছে, মানে বা এক্সপেরিয়েন্স হয়ে গেছে আমার। আর এই যে 2000 পিস ব্যাগের ডিজাইন করা বা শেপ তৈরি করা, এই প্রতিটা ডিজাইন কিন্তু আমি নতুন নতুন দড়িতে শিখাইছি। অথচ আমাকে যদি মেশিনে বসায় দেওয়া হয় যে একটা ব্যাগ বানায় দেয়, আমি পারবো না, কিন্তু আমি শিখাইতে পারি, ওটা আমাদের হয়ে গেছে। মানে ডিজাইনটা আপনি করতে পারেন, বাট সেলাইটা শেপটা আমি সেলাই ভালো করতে পারি না। বুঝতে আমি পারছি। দর্জিকে বলতে পারবো সেলাই তুমি এইভাবে করো, এইভাবে করো, ব্যাগটা এরকম হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখাই, আমাদের আরেকটা আইটেম হচ্ছে খুবই মানে হিট প্রোডাক্ট হচ্ছে পুঁতি। বানজারা ব্যাগ বলি। এটা কিন্তু আমরা বাংলাদেশে সর্বপ্রথম আমি তৈরি করি। এই সর্বপ্রথম এই পুঁতির কাজের ব্যাগ প্রোডাকশন ওয়াইজ বাংলাদেশে কেউ করতো না, এটা ইন্ডিয়া থেকে দুই একটা পেজ নিয়ে এসে সেল করতো। সেম এই ব্যাগটার প্রাইস হয়তো 2500 থেকে 2600 বা 2800 টাকা এই ব্যাগটার, সেম এই ব্যাগ। তো এটা দেখে আমার খুবই ইচ্ছা হয় যে এটা কেমনে করবো। তখন এটা করি না, আমরা তখন সুতার করি। তখন আমরা কি করলাম, নাটোর থেকে কিছু পুঁতি দোকান খুচরা নিয়ে এসে আমরা করলাম, একটা করার পর পেজে পোস্ট করলাম, দেখলাম হিউজ রেসপন্স। হ্যাঁ, এরপর আমরা আস্তে আস্তে এটাও শুরু করি প্রোডাকশন। এখন আমাদের পেজে কিন্তু এটাই সবচেয়ে হিট প্রোডাক্ট বানজারা। এখন এই ব্যাগগুলো আমাদের 1000-1200 মধ্যে চলে আসছে, মানে অর্ধেক। আমি ইন্ডিয়া থেকে যারা নিয়ে আসে তাদের কস্টিং আছে, তো আনার ইম্পোর্ট এক্সপোর্টের খরচ আছে। ব্যাগগুলো মোটামুটি 2000-2500 উপরে সেল করতে হবে মাস, তাছাড়া হবে না ওদের। আর আমি নিজে তৈরি করি, আমার গ্রামের যে গৃহিণী যারা যারা বসে থাকে অবশ্যই এদেরকে কাজে লাগাই। আমি কাজে লাগিয়ে এই ব্যাগগুলো আমরা মোটামুটি 1000-1200 মধ্যে সেল করতে পারি। তো এটা আমার বাংলাদেশে ইউনিক। এখন আরো কয়েকটা কারখানা হয়েছে আমার দেখা দেখি, বা আমার এখান থেকে শিখে গিয়ে করছে, বাট শুরুটা আমি প্রথম করি এই ব্যাগগুলো। হ্যাঁ, এখন বর্তমানে কতজনের কর্মসংস্থান হচ্ছে আপনার? এখন আমার কারখানায় স্টাফ মোটামুটি 15 জন স্টাফ আছে, রেগুলার স্টাফ। এরা হ্যাঁ পার্মানেন্ট, এরা দেখাশোনা করে বা মেইনটেইন করে। আর যারা হাতের কাজের মানে কর্মী, এই যে পুঁতির কাজ বা এই সুতোর কাজগুলো যারা করে মেইনলি গৃহিণী যারা, এরা মোটামুটি 150+ হবে। এরা রেগুলার করে, আপ ডাউন হয়, বাট এরা এই পরিমাণে কাজ করে আর কি। এদের একটা কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি এটা করতে পারে। তো আপনার এখন যে ব্যবসা আপনি বর্তমানে যে পর্যায়ে আছে, এতে আপনার বর্তমানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে। প্রতিবন্ধকতা বলতে গেলে পুঁজি বলবো আমি। আচ্ছা, হ্যাঁ এটাই বলবো, কারণ মোটামুটি সবকিছুই কিছু হলেও অর্জন করতে পারছি। পুঁজি তো অর্জন করতে কঠিন ব্যাপার, তো অর্জন করতে হয় আস্তে আস্তে। ঠিক আছে, তো ওই একটা জায়গাতে আসি এখন। আমি আমার ব্যবসাতে মূলত এই পর্যন্ত কখনো লোন বা সুদের কোনো টাকা ঢুকাইনি, যে কারণে আমি একটু পিছিয়ে আছি। যে কারণে আমার বিজনেসটা গ্রো করতেছে, মানে কি বলবো, এক প্রকার কচ্ছপের গতিতে। তো এই একটা যদি আমি বড় টোর অ্যামাউন্ট আমি ঢুকাইতে পারি এখানে, হয়তো খুব দ্রুত গ্রো করতে পারতাম। তো আসলে আমাদের দেশে তো আমি বর্তমানে যে পরিস্থিতি জানি যে ফ্রিল্যান্সিং একটা ভালো মার্কেট, মানে এটাতে অনেকেই ইনভলভ আছে বা অনেক টাকা ইনকাম করা যায়। তো আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে নিজে এরকম উদ্যোক্তা হলেন কেন? ফ্রিল্যান্সিং যখন করতাম, এটা শারীরিক পরিশ্রম বলবো না, মানসিক পেরেশানি বা মানসিক পরিশ্রম বলবো। আমি আগে কাজ করতাম, আউটসোর্সিং করতাম, রাত্রে কাজ করতে হতো সারা রাত, দিনে ঘুমাইতাম। একটা দিন ছিল আমার, আমি ভাবতাম এই পরিশ্রম কিন্তু সারা জীবন করা যাবে না, মানুষের ঘুম অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটাই আমি হয়তো 10 বছর বা 15 বছর করতে পারবো, এরপর আমি করতে পারবো না, আমার কিছু করতেই হবে। তো এরপর ওই যে আমি কিছু একটা বৈধতা ছিল আমার, যেমন হচ্ছে আমি হালাল হারামটা একটু বাঁচতাম, যেখানে ওইখান থেকে সরে আসা একটা বড় কারণ। হ্যাঁ, যে ওখান থেকে সরে আসবো আর এটা দীর্ঘদিন করতেও পারবো না। দ্বিতীয়ত হচ্ছে হারাম হারাম একটা মিশ্রণ আছে, সব মিলা আমি এখানে ট্রান্সফার একটা বড় কারণ এটা। হ্যাঁ, যে আমি এইটা যদি করতে পারি, 5 বছর পরে আমার প্রতিষ্ঠান দাঁড়াই গেলে আমার নিজের হাতে কিন্তু করতে হবে না, আমার কর্মীগুলো করে দেবে। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার কারখানা চলবে, আমার কর্মী যদি সেট আপ করে দিতে পারি। মানে এই একটা আশা থেকে আমার এই জায়গাতে আসা আর কি, যে আমি লং টাইম করতে পারবো এখানে। এখন তো আপনার এলাকাতে এই কারখানাটা একটা পরিসরে আছে, এটা কি বড় পরিসরে ঢাকায় বা অন্য কোথাও শিফট করার কোনো বড় উদ্যোগ? প্রতিষ্ঠানটা আসলে আমাদের এইগুলো ঢাকা শহরে হবে না। কেন হবে না, মানে আমরা যে গৃহিণী গুলো দিয়ে কাজ করাচ্ছি, এগুলো একমাত্র গ্রাম পর্যায়েই পাওয়া যায়। জি অবশ্যই। কারখানা আমার এখানেই থাকবে কি, আমার আশা আছে হলো যে আমি আউটলেট দিতে পারি কোথাও, আস্তে আস্তে শহরগুলোতে আমরা এই প্রোডাক্ট গুলো ছড়াই দিতে পারি। নির্দিষ্ট একটা শোরুম হইতে পারে, আউটলেট হইতে পারে, এইটা হতে পারে। বাট কারখানা আমার আরো হবে ইনশাল্লাহ। আর একটা আমি নতুন শুরু করছি ডেকোর প্রোডাক্ট নিয়ে, তো ওটা একটা রান করছি আমি নতুন। তো এটা আস্তে আস্তে বড় করার ইচ্ছা আছে, বাট আশেপাশেই হবে এটা। বুঝতে পারছি, মানে আপনার এখন বিক্রির যে জায়গাটা এটা অনলাইনে আছে? এটা অনলাইন, এটা অফলাইন করার ইচ্ছা আমার আছে। এটা হয়তো বিভিন্ন জায়গায় প্রসার বাড়াবো। আচ্ছা, মানে এই গ্রামীণ জুট যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডিং এ আপনি এটাকে বড় করার ইচ্ছা আছে। তো আমি যতদূর জানি আপনি তো দেশের বাইরে প্রোডাক্ট পাঠাইছেন। কোন কোন দেশে আপনার প্রোডাক্ট আছে? আমার মোটামুটি দেশে যায়, ইউকে, ইউএসএ, কানাডা, চায়না গেল, রিসেন্ট চায়না গেল মোটামুটি 150-200 পিস চায়নাতে গেল, অনেক দেশে যায়। ইন্ডিয়া থেকে হিউজ পরিমাণে রেসপন্স আছে, দিতে পারি না কারণ এদের কস্টিং এর ব্যাপারে সবাই সাহস পায় না। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সাহসী উদ্যোগের জন্য। দর্শক বন্ধুরা, আসলে উনি আমাদের সকলের জন্য একটা অনুপ্রেরণা, কারণ উনি কিন্তু একটা ভালো অবস্থানে ছিলেন, উনি নিজে ফ্রিল্যান্সিং করতেন, এছাড়াও ওনার যথেষ্ট সচ্ছলতা ছিল ওই সময়। উনি চাইলেই মানে ওই লাইফটাকে উনি কন্টিনিউ করতে পারতেন। তারপরে উনি চিন্তা করছেন যে না, উনি হালাল পথে হালাল ভাবে উপার্জন করবেন, এবং উনি ওনার স্ত্রীর সাথে দুইজনের পরামর্শে উনি এই ব্যবসাটা শুরু করেন। এবং এই ব্যবসাটা কিন্তু খুবই ব্যতিক্রমী একটা ব্যবসা এবং বাংলাদেশের বাজারে খুবই নতুন একটি ব্যবসা, কারণ পাট বাংলাদেশের একটি
মানে সোনালী সম্পদ, সোনালী আঁশ বলা হয় যেটাকে, তো এই সম্পদটাকে যে উনি কাজে লাগাচ্ছেন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছেন। উনার এলাকাতে যারা গৃহিণী, তাদের কোনো আর্নিং ছিল না, তারা কিন্তু এখানে 150 জনের উপরে এখানে কিন্তু তাদের একটা আর্নিং এর ব্যবস্থা হয়েছে। তো আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। আর আশিক ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে গ্রামীণ জুট নামে, আপনার ফেসবুকের লিঙ্কটা আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, আপনারা চাইলে বিস্তারিত আরো সেখান থেকে তথ্য নিতে পারবেন, বা কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় পেজের মাধ্যমে সরাসরি আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটা সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।